আপনি কি জানেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখনো বাংলাদেশে আছে? আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে? এই প্রশ্নের সহজ উত্তর, আপনি যতগুলো প্রোডাক্ট কিনেন এবং ভোগ করেন অর্থাৎ খান, সবগুলো প্রোডাক্ট বাইরে থেকে কিনেন। আপনি মাস শেষে একটা স্যালারি পান, 50,000, 1 লাখ, 2 লাখ যাই পান, আপনার ওই পুরো টাকাটা আপনি খাবারের পিছনে খরচ করেন, আপনার বাসা ভাড়ার পিছনে খরচ করেন, কারেন্ট বিল, গ্যাস বিলের পিছনে খরচ করেন। তো তার মানে কি হলো? দিন শেষে আপনার সেভিংস হবে না। আগে আগে কি হতো? আগে একজন মানুষ কৃষিকাজ করলেও, ধরেন আপনার দাদা কিংবা আপনার দাদার আব্বা, আপনার দাদার দাদা, সে কৃষিকাজ করতো, তারপরেও তার সেভিংস হতো, সে জায়গা জমি কিনতে পারতো, সে কোনো কিছু করতে পারতো। কিন্তু আপনি কেন পারছেন না? এই অর্থনীতির কারণে, এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই শোষণের কারণেই। কারণ এরা আপনাকে চাকরির মাধ্যমে চাকর বানিয়ে রেখেছে। আপনি চাকর হয়ে আছেন, আপনি তাদের কোম্পানিতে চাকরি করেন, তাদের স্যালারি পান এবং তাদের প্রোডাক্ট আপনি ভোগ করেন। তার মানে দিন শেষে আপনার যে জিরো, হিসাব করে দেখেন, জিরো জিরোই, আপনার কোনো সেভিংস নাই। কিন্তু একজন কৃষক যে গ্রামে থাকে, যে নিজের সরিষা নিজে উৎপাদন করে, সেটা মিলে ভাঙায়, সেই তেল নিয়ে এসে সে ভোগ করে, তার পুকুরের মাছ সে খায়, তার মাঠের ধান সে চাউল বানিয়ে খায়, তার সিস্টেমটা, তার জমিতে সে সবজি লাগিয়ে খায়, তার কোনো কিছু কিনা লাগে না। সে না বসুন্ধরার কাছে জিম্মি, না সে দেশের সরকারের কাছে জিম্মি, না সে ফ্রেশ কোম্পানির কাছে জিম্মি, না তার গ্যাস লাগে, না তার তেল লাগে, না তার কারেন্ট লাগে, তার কোনো কিছুই লাগে না। তো বর্তমানে একজন কৃষক সব থেকে সেফ পজিশনে আছে। পৃথিবীতে যদি যুদ্ধ বাঁধে, পৃথিবীতে যদি কোনো মহামারী দুর্ভিক্ষ আসে, সব থেকে বেশি সাফার করবে এলিট শ্রেণী। এই টাউনে যারা থাকে, যারা 10 তলা বিল্ডিংয়ে 600 জন মানুষ থাকে, এরা না খেয়ে মারা যাবে। এবং 1974 সালে যখন দুর্ভিক্ষ হয়েছিল, তখন এই টাউনের মানুষই মারা গেছে। ঢাকা শহরে অনেক মানুষ কঙ্কাল সার হয়ে মারা গেছে। এবং 1945 সালের পর থেকে বর্তমানে 2026 পর্যন্ত পৃথিবীতে যেহেতু কোনো বড় ধরনের যুদ্ধ বাঁধেনি, মানে পৃথিবী শান্ত ছিল, যার ফলে পৃথিবীতে মহামারী, কোনো দুর্ভিক্ষ, কোনো কিছু আসেনি। কিন্তু ভবিষ্যতে যে সময়টা আসছে, পৃথিবীতে যুদ্ধ বাধার জন্য সেই ফিল্ড 95% তৈরি হয়ে গেছে এবং যুদ্ধ হবে, এটা স্বাভাবিক, কেউই ঠেকাতে পারবে না। সবাই বুঝছে যুদ্ধ বাদলে ক্ষতি, কিন্তু তারপরেও কিছু করার নেই, এটা হবে, অবধারিত। অলরেডি রাশিয়ার মতো একটা সুপার পাওয়ার যুদ্ধ করছে। আমেরিকা কোনো রুলস রেগুলেশন মানছে না, আন্তর্জাতিক কোনো আইন সে মানছে না। তো একটা দেশ যখন কোনো আইন মানে না, সাপোজ আপনি আপনার এলাকার কথা চিন্তা করেন, একটা মানুষ যখন তার প্রভাব খাটিয়ে অনেক কিছু করে, আরেকজন প্রভাবশালী তার প্রভাব খাটিয়ে অন্য কিছু করার চেষ্টা করে, ঠিক সেরকম আমেরিকা যখন প্রভাব খাটিয়ে সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে, আপনার কি মনে হয় রাশিয়া বসে থাকবে? চাইনা বসে থাকবে? পৃথিবীতে আরো যারা সুপার পাওয়ার আছে, যাদের ক্ষমতা আছে, তারা বসে থাকবে? থাকবে না তো। সবাই সবার হ্যাডম দেখাবে, কারণ কোনো আইন নাই, কোনো রেফারি নাই। ফুটবল মাঠে কোনো রেফারি নাই। রেফারি যে ছিল জাতিসংঘ, সেই জাতিসংঘকে এই ভেনিজুয়েলা আক্রমণের মাধ্যমে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। মানে জাতিসংঘকে যার হ্যাডম আছে সে বুড়ো আঙ্গুল দেখায়। তো এই হ্যাডমফুল পৃথিবীতে সবাই হ্যাডম দেখাবে যার হ্যাডম আছে। তো সবাই যখন হ্যাডম দেখাবে, তখন একটা ধরেন ফুটবল ম্যাচ রেফারি নাই, যে প্লেয়ারের গায়ে শক্তি বেশি, সে তো একাই 4-5 জন প্লেয়ারকে মারবে, মেরে গোল দেবে। কাহিনীটা অনেকটা এরকম। যে দেশের হ্যাডম বেশি, আমেরিকার হ্যাডম বেশি, আমেরিকা 4-5 জনকে মারবে। চায়নার একটু হ্যাডম কম, চায়না তাইওয়ানকে মারবে, চায়না ইন্ডিয়াকে মারবে, ইন্ডিয়া তার থেকে হ্যাডম কম, ইন্ডিয়া এই কলকাতার মানুষকে মারবে। ভেবে না বাংলাদেশের মানুষকে কিছু করতে পারবে? ইন্ডিয়া বাংলাদেশের মানুষকে কিছুই করতে পারবে না। ইন্ডিয়া যদি কিছু করতে পারে, কলকাতার মানুষকে করতে পারবে। যদি কিছু করতে পারে, তামিলনাড়ুর মানুষকে করতে পারে। যদি কিছু করতে পারে, কেরালার মানুষকে করতে পারবে। বাংলাদেশের মানুষকে কিছু করতে পারবে না। কেন করতে পারবে না? বাংলাদেশের মানুষ যদি ইউনিটি থাকে, ঐক্য থাকে, এক থাকে, বাংলাদেশের যে ভূমি, মানে যে স্ট্রাকচার, বাংলাদেশের মাটিতে আপনি যে ফসল লাগাবেন ফসল হবে। মানুষের একটা বন্দর আছে, বাংলাদেশের মানুষের উর্বর ভূমি আছে, বাংলাদেশের মানুষের অধিক সবাই বাংলা ভাষায় কথা বলে। বাংলাদেশের একটা দেশপ্রেমিক জাতি আছে, যারা জুলাই রক্ত দিয়েছে, 1971 রক্ত দিয়েছে, 1952 রক্ত দিয়েছে, 1947 রক্ত দিয়েছে। তো বাংলাদেশের মানুষকে ইন্ডিয়া কিছু করতে পারবে না। ইন্ডিয়া বাংলাদেশের মানুষের কিছু করতে গেলে ইন্ডিয়ায় ধ্বংস হবে। তো যার জন্য যদি কোনো সমস্যা হয়, ইন্ডিয়া হ্যাডম দেখালে ওই কলকাতার মানুষকে দেখাতে পারবে, ওই কলকাতার বাংলাভাষী মানুষকে হ্যাডম দেখাবে। সেই কলকাতার মানুষকে দিল্লিতে কোনো কাজ দেবে না, সেই কলকাতার মানুষকে ওই ঝাড়খণ্ডে কোনো কাজ দেবে না, ওই ইসে কোনো কাজ দেবে না। মুম্বাইতে যে কলকাতার মানুষ কোনো চাকরি করতে পারবে না। যখন সে বাংলা ভাষায় কথা বলবে, তাকে বাংলাদেশি বলে তাকে পিটিয়ে হত্যা করবে। এবং বর্তমানে তাই হচ্ছে। কলকাতার মানুষের উপর যে নির্যাতন হচ্ছে, গাজার মানুষের মতো নির্যাতন হচ্ছে, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে। যাই হোক, তো এই বাংলাদেশে যত বড় বড় কোম্পানি আছে, এই কোম্পানিগুলো মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কারণ এই কোম্পানিগুলো ব্যবসা করে বাংলাদেশে, ব্যবসা করে তাদের যে আয় ব্যয়ের ভিতরে যে লভ্যাংশ, তারা যে নিট প্রফিটটা করে, এই প্রফিট চলে যায় ওই ইংল্যান্ডে তার ছেলে আছে, অর্থাৎ যুক্তরাজ্যে লন্ডনে তার ছেলে থাকে, সেখানে চলে যায়। আমেরিকায় তার আরেকটা বউ আছে, গার্লফ্রেন্ড আছে, সেখানে চলে যায়। কিংবা সে মাসে একবার ওই থাইল্যান্ড, আমেরিকা, বিভিন্ন দেশে যায়। কারণ এই এলিটরা বাংলাদেশকে ভালোবাসে না। এদের নাম ফ্রেশ, এদের নাম স্কয়ার, এদের নাম বসুন্ধরা, এদের নাম বেক্সিমকো। যত বড় কোম্পানি আছে, এই বড় বড় কোম্পানিগুলোকে ভেঙে ফেলতে হবে।
এই বড় কোম্পানিগুলোকে যখন যে সরকার কিংবা যে দল যে পার্টি ভাঙতে পারবে, সেই পার্টি বাংলাদেশে টিকে থাকবে। ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক, তারা যদি এই বড় বড় কোম্পানির হাতে জিম্মি হয়ে যায়, সেই দল ক্ষমতায় থাকলেও প্রকৃত ক্ষমতা থাকবে এইসব বড় বড় অলিগারদের হাতে। এবং এই অলিগাররা চাইলেই 5 বছর পরে যে তাদের পছন্দ মতো অন্য কোনো দলকে ক্ষমতায় আনবে। কিন্তু কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে যদি এই সমস্ত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কার্যত অর্থে ভ্যাট ট্যাক্স বসিয়ে ছোট ছোট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে, সেই সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে পারবে। শেখ হাসিনা দীর্ঘমেয়াদে ক্ষমতায় না থাকার পিছনে একটা বড় কারণ ছিল, 17 বছর সে ক্ষমতায় ছিল, সে চাইলে আরো 20 বছর থাকতে পারতো, কিন্তু কেন পারে নাই? এই যে এই সমস্ত অলিগার, ফ্রেশ গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সিটি গ্রুপ, আরো যত হামিম গ্রুপ, আরো যত গ্রুপ আছে বড় বড় গ্রুপ, এই গ্রুপদের ভেঙে ফেলতে হবে। এই গ্রুপদের ভেঙে ফেলে জেলা ভিত্তিক এক একটা গ্রুপ তৈরি করতে হবে। জেলা ভিত্তিক 64টা জেলায় মানুষ যেন তাদের প্রোডাক্ট, মানে তাদের জেলায় তারা সাপ্লাই দিতে পারে, এরকম কোম্পানি, ক্ষুদ্র ক্ষুদ্র কোম্পানি গড়ে তুলতে হবে। এই সাপ্লাই চেন যখনই ভেঙে যাবে, তখনই অলিগাররা তাদের পছন্দ মতো কোনো সরকারকে উলটপালট করতে পারবে না। তা নাহলে এই অলিগাররা তাদের পছন্দ মতো সরকারকে উলটপালট করতে পারবে, এবং তাদের সেই ক্ষমতা, কারণ তাদের সেই টাকা আছে, তারা টাকা দিয়ে এক পার্টিকে কিনে ফেলবে। কিনে ফেলে 5 বছর তার মাধ্যমে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেবে, কর ফাঁকি দেবে, ব্যবসা বাণিজ্য করবে। তারপরে তারা যখন দেখবে যে না এই সরকার তাদের উপর ভ্যাট ট্যাক্স আছে, তাদের টাকা পয়সা চাচ্ছে, খাজনা চাচ্ছে, ট্যাক্স আছে, ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন ঝামেলা করছে, তখন আবার অন্য একটা পার্টির সাথে যে হাত মিলাবে, তাদের টাকা পয়সা দেবে, ফান্ডিং দেবে, তাদের ক্ষমতায় আনবে। এভাবেই চলবে। তো এই অলিগারদের ভেঙে ফেলতে হবে। এই অলিগার সিস্টেম যখন ভেঙে যাবে, জেলা পর্যায়ে যখন সরিষার তেল কোম্পানি দাঁড়িয়ে যাবে, জেলা পর্যায়ে যখন মশলা ফ্যাক্টরি তৈরি হবে, জেলার মশলা জেলায় যা উৎপাদন হবে সেইটা জেলায় সাপ্লাই হবে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান শক্তিশালী হবে। অলিগার বসুন্ধরার প্রোডাক্ট সব দোকানে, এখন বসুন্ধরার প্রোডাক্ট সব দোকানে, ফ্রেশের প্রোডাক্ট সব দোকানে, এদের প্রোডাক্ট চালের বস্তা পর্যন্ত মানে প্ল্যান আরএফএলের আছে। তো এই সমস্ত সিস্টেম ভেঙে ফেলতে হবে। এই সমস্ত সিস্টেম যে সরকার ভাঙতে পারবে কিংবা যারা ভাঙতে পারবে, তারাই ক্ষমতায় টিকে থাকতে পারবে। তা না হলে সে যে সরকারি ক্ষমতা, সে টিকে থাকতে পারবে না, অলিগারদের হাতে তাকে ধ্বংস যেতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।